তুই শুধু আমার উন্মাদনা। পর্ব সংখ্যা 23। রাত 1টা বাজতেই নিশানের গাড়ি এসে থামলো চৌধুরী মঞ্জিলে। নিশান নামলো, ধীর পায়ে হেঁটে সদর দরজার কাছে গিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। পুরো বাড়ি অন্ধকার, এত রাতে আর কেউ জেগে থাকার কথা না। নিশান কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল নিজের রুমে। রোজিনা মেয়ের মাথার কাছে বসেছিল। রুমের দরজা খোলার শব্দ হতেই সে তাকালো। নিশানকে দেখে উঠে দাঁড়ালো। নিশানের কাছে এসে বলল, খেয়েছিস কিছু? নিশান গম্ভীর কণ্ঠে জবাব দিল, না। খাবার এনে দেবো আমি? ইচ্ছে নেই। রোজিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় আপা কোথায়? জিহান মেবি হাসপাতালে নিয়ে গিয়েছে। রোজিনা ভুরুকুচকে বলল, কি করেছিস? নিশান একইভাবে একই কণ্ঠে উত্তর দিল, প্রশ্নের জবাবদিহিতা করতে বলছি না, এখন আসতে পারেন। রোজিনা একবার সিমির দিকে তাকালো, পরে নিশানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, সিমির জ্ঞান ফিরেছে অনেক আগেই। তোকে খুঁজেছিল, বলেছিলাম বিজনেসের কাজে একটু গিয়েছে। মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখে রাখিস, আমি গেলাম। বলেই রোজিনা চলে গেল। রোজিনা চলে যেতেই নিশান রুমের দরজা অফ করে দিল। দরজা লাগিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। অস্বস্তি লাগছে যেন। টানা 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পরে নিশান ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। চুলগুলো সুন্দরভাবে শুকিয়ে সেট আপ করে বেডে গেল। বেডে গিয়ে সিমির মুখের দিকে ভুরুকুচকে তাকিয়ে আছে। সিমির পোশাক চেঞ্জ করে দিয়েছে রোজিনা, এখন একটা 3 পিস পরে আছে। নিশান টি টেবিলের উপর জগ থেকে পানি ঢেলে আনলো গ্লাসে। গ্লাসটা হাতে নিয়ে সিমির মুখে ঢেলে দিল। এভাবে পানি পড়ায় ধরফর করে লাফিয়ে বসলো। সে ঘুমের মধ্যে কত সুন্দর একটা স্বপ্ন দেখছিল। এত সুন্দর স্বপ্নে হুট করে এক সমুদ্র পানি আসলো যে ওকে ডুবিয়ে দিল। সে নিজের মুখে হাত দিয়ে পানি সরিয়ে চুল সরিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। নিশান গ্লাসটা রেখে দিল। সিমি আশেপাশে তাকিয়ে দেখে নিশান ওর দিকে ভুরুকুচকে তাকিয়ে আছে। সিমি নিশানকে দেখে বলল, আপনি আমাকে এইভাবে পানি ঢেলে দিলেন কেন আমার গায়ে? নিশান কোনো উত্তর দিল না। সিমি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কত সুন্দর স্বপ্নতে আপনি সমুদ্র আনলেন কেন? আমি পুরো ভিজে গিয়েছি। বলে বেড থেকে নামতে গেলে নিশান সিমির হাত শক্ত করে ধরে। সিমি পিছু ফিরতে যাবে, এর মধ্যে সিমির হাত টেনে ধরে বেডে ফেলে দিল। নিশান সিমির 2 পাশে হাত দিয়ে আটক করে নিল। সিমি ভয় পেয়ে গেল এইভাবে আচমকা ধরে ফেলায়। ও চোখ খিচিয়ে বন্ধ করে আছে। নিশান সিমির মুখের দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, ড্রেস পাল্টিয়েছিস কেন? সিমি ঢোক গিলে বলল, আম্মু পাল্টিয়ে দিয়েছে। নিশান একই ভঙ্গিতে বলল, কোনোদিন আমার সামনে তো ওইসব ড্রেস পরিস না, তো ওই ছেলের সামনে কেন পরেছিলিস? সিমি চোখ খুলে নিশানের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নিল। বলে উঠল, আমার ওইসব পোশাক নেই, সামিয়ারা দিয়ে গিয়েছিল, আর রুমে কেউ ছিল না, তাই ওইটা পরে নাচছিলাম। নিশান গম্ভীর কণ্ঠে বলল, চোখ খোল। সিমি বুঝতে না পেরে বলল, নিশান ধমক দিয়ে বলল, চোখ খোল। সিমি দ্রুত চোখ খুলে ফেলল। নিশানের চোখের দিকে তাকাতেই আবার চোখ নামিয়ে নিল। নিশান আবারও ধমক দিয়ে বলল, ইডিয়েট, আমার চোখের দিকে তাকা। সিমি কেঁপে উঠল। সে নিশানের চোখের দিকে তাকালো। নিশানের চোখের গভীরতা তাকে তাকাতে দিচ্ছে না। এইভাবে তাকিয়ে থাকতে সে চোখ বন্ধ করতে গেলে নিশান বলে উঠল, খবরদার ইস্যু, তুই যদি আজ চোখ বন্ধ করিস তাহলে তোকে যে কি করব আমি নিজেও জানি না। সিমি আর চোখ বন্ধ করতে পারল না, তাকালো নিশানের চোখের দিকে। সিমির কেন যেন মনে হচ্ছে এই গভীর কালো চোখ তাকে কিছু বলতে চাচ্ছে। সিমি তাকিয়ে আছে। নিশান বলে উঠল, টানা 1 ঘন্টা তুই আমার চোখের দিকে তাকিয়ে থাকবি। যদি বন্ধ করে ফেলিস একেবারেই নিঃশ্বাস বন্ধ করে দেব, আর কষ্ট করে খুলতে হবে না। সিমি ঢোক গিলছে বারবার। সে তাকিয়ে আছে নিশানের চোখের দিকে। শাস্তিটা রোমান্টিক হলেও সে পারছে না এইভাবে তাকাতে, তবুও সে নিজেকে বাঁচাতে চাচ্ছে। নিশান সিমির আরও কাছে আসলো। নিশানের গরম নিঃশ্বাস সিমির মুখের উপর পড়ছে। চোখ বন্ধ হয়ে আসছে। সে যেন দম নিতেই ভুলে গিয়েছে। চোখ নামাতে যেতেই নিশান সিমির ঠোঁটে শব্দ করে চুমু দিল। সিমির চোখ বড় বড় হয়ে যাচ্ছে। নিশানের দিকে তাকালো, চোখ লাল হয়ে গিয়েছে। সে নিঃশ্বাস নিচ্ছে না। নিশান স্লো ভয়েসে বলল, নিঃশ্বাস নে। সিমি ওইভাবেই আছে। নিশান সিমির কানের কাছে গিয়ে বলে উঠল, নিঃশ্বাস নে, নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। সিমি নিঃশ্বাস নিল জোরে জোরে।
আর একটু হলেই দম বন্ধ হয়ে মারা যেত। নিশান সিমির কানের লতিতে কামড় দিল। সিমি চোখ বন্ধ করে নিল। নিশান সিমির মুখের দিকে তাকালো। সিমির চোখ খিচে বন্ধ করে আছে। নিশান সিমির গলায় শব্দ করে চুমু দিল। সিমির কপালেও শব্দ করে চুমু দিল। সিমি নিশানের ছোঁয়াতে বারবার কেঁপে উঠছে। নিশান উঠে বসল। সিমি এখনও ওইভাবেই শুয়ে আছে। নিশান উঠে আলমারি খুলল। সেই জায়গা থেকে একটা ধারালো ব্লেড নিয়ে আসলো। সেইটা নিয়ে সিমির কাছে গেল। সিমিকে উঠিয়ে নিজের কোলে বসালো। ব্লেডটা সিমির গলার কাছে আনতেই সিমি চিৎকার দিয়ে বলল, আমাকে মারবেন না, আমি তাকিয়ে থাকবো, তবু আমাকে মারবেন না, যা বলবেন তাই শুনবো। নিশান স্ম্লান হাসল। সিমিকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সিমির বাঁ পাশের গলায় ব্লেড দিয়ে গভীরভাবে ক্ষত করে নিজের নামটা লিখে দিল, নিশান। গভীর ক্ষততে সিমি ছটফট করছে, জ্বালা করছে, রক্ত বের হচ্ছে। নিশান রুমাল দিয়ে রক্তগুলো মুছে দিল। তারপর সেখানে ফু দিতে লাগলো। সিমির একটু আরাম লাগলেও জ্বলছে প্রচুর। নিশান উঠে ফার্স্ট এড বক্স আনলো। সিমির ক্ষততে অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে দিল। এত পরিমাণ জ্বালা করছে যার দরুন নিশানকে খামচে ধরে আছে। নিশান আস্তে আস্তে ফু দিচ্ছে আর মলম লাগাচ্ছে। মলম দেওয়া শেষ হতেই নিশান একটা জল টেপ সিমির গলায় লাগিয়ে দিল। সিমির মুখে হাত দিয়ে নিজের চোখে চোখ রাখলো। সিমি নিশানের চোখের দিকে তাকিয়ে আছে, যেই চোখের দিকে সে নিজেকেই দেখতে পাচ্ছে। নিশান গম্ভীর কণ্ঠে বলল, 10 বছর আগে তোর নাম আমার বুকের পাশে খুব যত্ন করে খোদাই করে লিখেছিলাম, যেন সবাই আমার থেকে দূরে থাকে, কোনো নারী যেন আমাকে ছুতে না পারে। আমি এক নারীর প্রতি আসক্ত, তাই এখন আমার নাম তোর গলায় লিখে দিলাম। কারণ কেউ তোকে স্পর্শ করার আগে জানুক তুই অন্যের নামে বন্দী। তানভীর চৌধুরী নিশানের ব্যক্তিগত প্রপার্টি। নিশানের কথা শুনে সিমি হতবিহ্বল হয়ে গেল। হুঁশ ফিরতেই দ্রুত নিশানের শার্ট খুলে ফেলল। নিশানের বাঁ পাশের বুকের দিকে তাকাতেই দেখতে পেল খুব গভীর ক্ষত, যেখানে লেখা আছে সুন্দর করে ইস্যু। সিমি এটা দেখেই চোখের কোণে পানি জমল। সে হাত বুলিয়ে বলল, এত গভীর ক্ষত কেন করেছেন? ব্যথা লাগেনি বুঝি আপনার? নিশান সিমির দিকে তাকিয়ে বলল, কারণ তোর অবস্থান এর থেকেও গভীর। সামান্য এটাতে আমার কোনো ব্যথা হয় না। সিমির চোখ ভর্তি পানি চিকচিক করছে। সিমি নিশানের দিকে তাকিয়ে বলল, এমন কেন? আপনি সবসময় পাগলামি করেন, নিজেকে আঘাত দেন, কষ্ট হয় না বুঝি? নিশান বলল, কে আছে কষ্ট করার জন্য? সিমি নিশানের মুখে 2 হাত দিয়ে বলল, কেউ নেই মানে? আমি মরে গিয়েছি আপনার কাছে? নিশান রাগে চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বিলিভ মি ইস্যু, মরার কথা বলে দেখ, নিজের হাতে খুন করে দাফন করে ফেলবো। সিমি হুট করে নিশানের গলা জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দিল। সিমির কান্না দেখে নিশান রাগান্বিত কণ্ঠে বলল, তোকে বলেছিলাম না কান্না করবি না? তুই শুনতে পাস না নাকি আমার কথা? আপনি বলেছিলেন আমি কান্না করতে পারবো 2টা কারণে, আপনার জন্য, আপনার দেওয়া যন্ত্রণাগুলোতেই। আমি এখন কান্না করছি আপনার জন্য, আমাকে আটকে লাভ নেই। নিশান শুনল না। সিমির বাহু টেনে ধরে সিমিকে শক্ত করে কণ্ঠে বলল, আলগা পিরিত আমার পছন্দ না, কান্না অফ কর, জামা পাল্টি আয় কুইক। সিমি চোখের পানি মুছে ঠোঁট ফুলিয়ে নিশানের দিকে তাকালো। কোনো কথা না বলেই নেমে গেল। একটা জামা নিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে গিয়ে বিড়বিড় করতে লাগলো, শালা বিদেশি কুত্তা, তোকে আর পিরিত দেখাতে যাব না আমি, যা ভাগ, দূরে গিয়ে রাগ দেখাবো। বালের জামাই, জামাইয়ের জন্য কান্না করলো নাকি আলগা পিরিত বলে, ধুর বাল। বলেই জামা পরে বের হয়ে আসলো। নিশান নিজের জায়গায় শুয়ে পড়েছে। সিমি কোনো কথা না বলেই চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ল। নিশান লাইট অফ করে দিল। সিমিকে টেনে নিজের বুকের মধ্যে নিল। সিমি সরে যেতে চাইলে নিশান গম্ভীর কণ্ঠে বলল, তুই যদি আর একবারও সরার চেষ্টা করিস তো ব্যালকনিতে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেব। সিমি আর কিছু বলল না, চুপচাপ শুয়ে রইল। নিশানও সিমিকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। সকাল 7:05। সামিয়ার ঘুম ভাঙল মাত্র। সে চোখ পিটপিট করে খুলছে। কিছুক্ষণ পর উপর দিকে তাকিয়ে রইল, আবার চোখ বন্ধ করল। চোখ খুলে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখে 7টা বাজে। সে উঠে বসল। আশেপাশে তাকালো। বেড যেমন ছিল তেমনই আছে, কোনো এলোমেলো নেই। সামিয়া ভুরুকুচকে বলল, এই শয়তানটা কি বাড়ি ফেরেনি?
এটা বলেই নিজে তাজ্জব বনে গেল। দ্রুত দুই গালে হাত দিয়ে তবা কাটতে কাটতে বলল, আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছামু, তুই কবে থেকে ওই জাবেদার ভাতারের জন্য চিন্তা করতে লাগলি? দূরে গিয়ে জাবেদার সাথে বাসর করুক, তুই বিন্দাস থাক। বলেই উঠে দাঁড়ালো। কাবার থেকে নিজের জামা এনে ওয়াশরুমে ঢুকে গেল। একেবারে শাওয়ার নিয়ে বের হয়ে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো শুকিয়ে পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। সে আশেপাশে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। 3 ভাই একসাথে নাস্তা করছে। ফুপা আর তিহান আছে। রোজিনা, কিয়া, মেহেরিমা খাবার সার্ভ করছে, কিন্তু সেলিনা নেই। এটা দেখে সামিয়ার কপাল কুঁচকে গেল। সে ড্রয়িং রুমে গেল। সেখানে সোফায় বসেছিল যারা, রাত্রি, পিহু, মিহু আর তাজ। সামিয়া গিয়ে তাদের পাশে বসলো। যারা সামিয়াকে বলে উঠল, কালকে পার্টির মধ্যে হুট করে কোথায় গিয়েছিলেন মহারানী? সামিয়া ফিসফিস করে বলল, ওই শয়তান আমাকে তুলে নিয়ে গিয়ে রুমে রেখে দিয়েছিল আর বলেছিল যেন বের না হই। রাত্রি অবাক হয়ে বলল, বের হতে বারণ করেছে, তবু এত কিছু হলো তাও বের হলি না বা? সামিয়া ভুরু কুচকে বলল, কি হয়েছে? আমি সত্যি কিছু জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি কিছু জানিস না? সামিয়া মাথা নাড়ল দুই পাশে, মানে সে কিছু জানে না। যারা আর রাত্রি কালকের সম্পূর্ণ ঘটনা সামিয়াকে খুলে বলল। সবটা শুনে সামিয়া আটকে উঠল। সিমি এখন কেমন আছে? ভালো আছে, ভাইয়ের কাছে। আর বড় আম্মু, মিষ্টি এরা কোথায়? রাত্রি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। কালকে রাত 1টার দিকে শুধু নিশান ভাই বাড়িতে এসেছে, জিহান ভাই আসেনি, তারা কেউ আসেনি, কোথায় আছে জানি না। সামিয়া গিয়ে জারার পাশে বসলো। জারাকে জড়িয়ে ধরে বলল, 2 মাস আগেও পরিবারটা এমন ছিল না, বল সামু। সামিয়া জারাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আবারও আগের মতো সবকিছু ঠিক হয়ে যাবে, দেখিস। যারা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হবে কিনা গ্যারান্টি নেই। আম্মু সিমিকে সহ্য করতে পারে না। আচ্ছা, সিমির তো কোনো দোষ নেই, ওর মতো নিষ্পাপকে কেউ আদর না করে থাকতে পারে? জানিস সামু, কালকে যখন সিমিকে আম্মু খারাপ কথা বলছিল, আমার মনে হচ্ছিল যেন আমাকে বলছিল কথাগুলো। আম্মু এমন কেন করলো? আজ যদি ওইখানে আমি থাকতাম, আম্মুকে পারতো এমন বলতে? সামিয়া জারার মাথায় হাত বুলিয়ে বলল, বড় আম্মু ছোটবেলাটা ধরেই বসে আছে, চিন্তা করিস না, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যারা হাসলো, চোখের কোণে আসা পানি মুছে নিল। সামিয়াকে জড়িয়ে ধরে বলল, এমনটা যেন মনে হয় এটা একটা দুঃস্বপ্ন ছিল, ঘুম ভাঙলেই আবার আগের মতো। সামিয়া কিছু বলল না। সারাদিন হাসতে খেলতে থাকা মেয়েটার মনেও অনেক কষ্ট, প্রকাশ করে না, কিন্তু আজ যেন বেশি আঘাতপ্রাপ্ত, তাই কিছু প্রকাশ করলো। সামিয়াকে জারাকে ওইভাবে জড়িয়ে ধরেই আছে। এদিকে রাত্রিও ওইভাবে জড়িয়ে ধরে আছে। পিহু, মিহু, তাজ ওরা 3জন ভুরুকুচকে দেখছিল। সেই সময় ওদের নাস্তা করার জন্য ডাকা হচ্ছে। সবাই উঠে নাস্তার জন্য চলে গেল। সকাল 10টা বাজে। সেলিনা হাসপাতালে নিজের কেবিনে শুয়ে আছে। তাকে স্যালাইন দেওয়া হয়েছে আর কিছু মেডিসিন। স্যালাইন শেষ হতে চলছে। জিহান সারা রাত এখানেই ছিল। এখন সেলিনার রুমে ঢুকলো। সেলিনা চোখ বন্ধ করে শুয়েছিল। জিহান সেলিনার এক পাশে বসে ডাক দিল, বড় মামি। সেলিনা চোখ খুলে তাকালো জিহানের দিকে। সেলিনার অবস্থা খুব খারাপ, দেহের পুরো এক পাশ ঝলসে গিয়েছে। ডাক্তার মেডিসিন দিয়েছে, আপাতত জ্বালা যন্ত্রণা কম হয় যেন। জিহান সেলিনার একটা হাত ধরে বলল, বড় মামি, আমি বুঝতে পারছি তোমার কষ্ট, কিন্তু এটা ভেবে দেখো একটু, নিশানকে মেরে পাঠিয়ে দেওয়া হয়েছিল যেন সে পরবর্তীতে সিমিকে আঘাত করতে না পারে, সিমিকে ভুলতে পারে, কিন্তু সেটা হলো না। নিশান এসে আবারও সিমিকে নিজের করে নিল। খেয়াল করে দেখবেন, নিশান কিন্তু সিমির জন্যই বেঁচে আছে। আর ওর বেঁচে থাকা যদি এইভাবে কেউ হত্যা করতে চায়, তাহলে সে কিভাবে বাঁচবে? সেলিনা কোনো কথা বলছে না। জিহান আবারও বলল, বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই, অতীত ভুলে যান। সবসময় অতীত নিয়ে পড়ে থাকলে হয় না। সিমি মেয়েটা ভারী মিষ্টি, আগলিয়ে নেন, দেখবেন শান্তি লাগবে। নিশান কিন্তু তার মধ্যেই বেঁচে আছে, ভেবে দেখেন। এখন আমি যাই, একটু পরে আপনাকে বাড়িতে নিয়ে যাব। বলেই জিহান চলে গেল। সেলিনা চোখ বন্ধ করে নিল। চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। জিহানের বলা প্রতিটা কথাই সত্য। কেন নিজ হাতে নিজের ছেলেকে হত্যা করবে সে? সে যদি ভালোই থাকে তবে তো সবাই ভালো। সন্তানের সুখই তো মায়ের সুখ। ভাই, আজকে চলে যাবেন?
বডিগার্ডের কথা শুনে নীল নাস্তা করতে করতে বলল, না 2 দিন পরে যাব, কাজ আছে। বড় স্যার ফোন দিচ্ছে বারবার। কি জন্য? ছোট ভাই কিভাবে মারা গিয়েছে এটার জন্য। আপনার সাথে কথা বলতে চাই। আমি বলেছি আপনার বলা কথাগুলো, তাও মানে না, আপনার সাথেই কথা বলবে। আমি বলেছি তবুও শুনছে না। নীল শান্ত কণ্ঠে জবাব দিল, যোগাযোগ বন্ধ করে দাও, যেন কোনোভাবেই যোগাযোগ করতে না পারে। এই 2 দিন আমি রিল্যাক্সে থাকতে চাই। যার জন্য এসেছি তাকে নিয়ে যেতে পারলাম না, তবে শান্তিতে দেখে যেন যেতে পারি। বডিগার্ড আর কিছু বলল না, চলে গেল। নাস্তা শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছল, 1 গ্লাস পানি খেয়ে ফোনটা হাতে নিল। ওয়ালপেপারে স্বামীর হাস্যোজ্জ্বল একটা ছবি। নীল সেই ছবির দিকে তাকিয়ে নিজেও হেসে বলল, অন্যের বউয়ের ছবি নিজের ফোনে সেভ করে রাখা পাপ। এটার সত্ত্বেও তোমার ছবি কিভাবে কেটে দেব বলো? আমি দুনিয়ার চোখে ভালো হলেও তোমার জন্য পাপিষ্ট পুরুষ হতে সমস্যা নেই। একটা ইচ্ছে, যাওয়ার আগে তোমার সাথে সরাসরি দেখা করব। পাপিষ্ট পুরুষ আর তার শ্যামা পাখি। করবে তো আমার সাথে দেখা? আমাকে ভুলে গেলে আবারও মনে করিয়ে দেবো আমি কি। বলেই হাসলো, তারপর উঠে দাঁড়ালো। নিজের ব্লেজারটা গায়ে জড়িয়ে বের হয়ে গেল বাড়ি থেকে। গাড়িতে বসে কোনো এক গন্তব্যের দিকে পাড়ি জমাতে লাগলো। দুপুর 2:04। বাড়ির 3 কর্তা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। গিন্নিরা দুপুরের খাবার খাচ্ছে ডাইনিং টেবিলে বসে। পিহু মিহু তাজ সবাই নিজেদের রুমে ঘুমাচ্ছে। যারা রাত্রি সামিয়া একসাথে বসে গল্প করছে উপরের রুমে। নিশান আর সিমি নিজেদের রুমে অবস্থান করছে। এমনই একটা সময়ের মধ্যে জিহান সেলিনা চৌধুরীকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। সেলিনা চৌধুরী নিজের শাড়ি দিয়ে মুখের এক পাশ সহ হাত পা ঢেকে রেখেছে। পা মাটিতে ফেলতেও কষ্ট হচ্ছে, জ্বলে যাচ্ছে, তাই জিহান ধীরে ধীরে সেলিনা চৌধুরীকে ধরে আনছে। জিহান সেলিনাকে ড্রয়িং রুমের দিকে নিয়ে যেতেই সবার দৃষ্টি পড়ল তাদের দুজনের দিকে। সবাই ভুরু কুঁচকে তাকিয়ে আছে জিহানের পাশে দাঁড়িয়ে থাকা ঘোমটা দিয়ে নিজেকে ঢেকে রাখা মহিলাটির দিকে। জিহান ধীরে ধীরে সেলিনাকে নিয়ে গিয়ে বসালো সোফায়, নিজেও বসলো তার পাশে। সালাউদ্দিন জিহানের উদ্দেশ্যে বলল, জিহান, কে ওইটা? জিহান তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বড় মামি। বড় মামি কথাটা কানে ঢুকতেই সবাই আটকে উঠল। কি হয়েছে তার? এভাবে মুখ কেন ঢেকে আছে? রোজিনা, কিয়া, মেহেরিমা সবাই খাবার ছেড়ে উঠে আসলো। রোজিনা এসেই সেলিনার মাথার কাপড় খুলে ফেলল। সাথে সাথে সবাই চোখ বুজে ফেলল। একদম ঝলসে গিয়েছে, কেমন একটা অবস্থা। রোজিনা বলে উঠল, বড় আপা, কি অবস্থা আপনার? আপনি কই ছিলেন? কিভাবে হলো এগুলো? সেলিনা মাথা নত করে বসে আছে, কোনো জবাব দিচ্ছে না। জিহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নিশান করেছে এই অবস্থা। সিমিকে বারবার আঘাত দিতে চাওয়ার জন্য এই অবস্থা করেছে। রজিনার চোখে পানি চিকচিক করছে। সে কান্না ভেজা কণ্ঠে বলল, করেছে তাই কি হয়েছে? সিমি তো তার মেয়ে হয়, তাই করতেই পারে। তাই বলে এইভাবে শাস্তি দেবে? এগুলো অন্যায় করেছে সে। রজিনার কথা শুনে তাজউদ্দিন বলল, দেখো রজিনা, সেলিনা নিজের পাপের শাস্তি পেয়েছে। ওর পথ ভুল হয়েছিল, তাই নিশান তাকে পথে ফেরাতে চেয়েছে, এটাই তার প্রাপ্য। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেলিনা রজিনার হাত জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। ফুপাতে ফুপাতে বলল, আমি সত্যি অন্যায় করেছি মেজো, আমাকে মাফ করিস। আমি অন্ধ ছিলাম 10 বছর আগের, সামান্য একটা কথা ধরেছিলাম। আমি ভুল করেছি, সত্যি আমার এইগুলো প্রাপ্য। রজিনা সেলিনাকে জড়িয়ে ধরে বলল, তুমি কেন মাফ চাইছো বড় আপা? আমি জানি তুমি কোনো খারাপ কিছু করতে পারো না। তুমি ভুল পথে ছিলে, সঠিক এসেছো, এটাই অনেক কিছু, আর কিছু লাগবে না। সেলিনা এখনো কান্না করছে আর রজিনা এইটা ওইটা বুঝিয়ে চুপ করাচ্ছে। প্রতিটা মানুষের চোখের কোণে পানি জমে আছে। সবাই সন্তর্পণে চোখ মুছে নিল। এদিকে নিশান আর সিমি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। জিহান মূলত নিশানকে বলে দিয়েছিল যে সিমিকে নিচে নিয়ে আসার কথা। সিমি তার মা আর বড় আম্মুকে এইভাবে কান্না করতে দেখে বিষয় কিছুই বুঝতে পারল না। সে নিশানের দিকে তাকালো, আবার সবার দিকে তাকালো। নিশান সিমির হাত শক্ত করে ধরে আছে। সবাই আর চোখে তাকালো তাদের দিকে। এদিকে সিমি সেলিনাকে দেখেই চিৎকার দিয়ে উঠল। সে নিশানের হাত ছাড়িয়ে তার বড় আম্মুর কাছে গিয়ে বলল, এ কি বড় আম্মু, তোমার কি হয়েছে? সেলিনা হেসে বলল, আমার পাপের শাস্তি রে মা এইগুলো। সিমি কিছু বলতে যাবে, এর আগে নিশান বলে উঠল, তোকে এইখানে নিয়ে এসেছি তার মানে এই না যে তুই কান্না করবি।
চোখ থেকে যদি 1 ফোঁটা পানি বের হয় তো শাস্তিটা কয়েক ফোঁটা বেশি হবে। নিশানের কথা শুনে কেউ কিছুই বলল না, শুধু তাজউদ্দিন বলল, বালের নিয়ম দিছে, মানুষের সাথে সুখ দুঃখের কথাও বলা যাবে না। থাক তোরা, আমি গেলাম, এইসব নিয়ম আমার দ্বারা দেখা সম্ভব না। বলে যেতে নিলেই নিশান বলে উঠল, বালের নিয়ম হলে এটাই একমাত্র আমার বউয়ের জন্য বরাদ্দ, বাকি কাউকে আমি বলছি না। কাঁদো কাঁদো, সবাই কাঁদো, তাতে আমার বাল ছেঁড়াও যায় না। তাজউদ্দিন কিছু না বলে বিড়বিড় করতে করতে চলে গেল। সবাই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এদিকে সেলিনা সিমির হাত ধরে কান্না করছে। সিমি মামুনি, আমাকে ক্ষমা করে দিস। আমি না জেনে জেনে তোকে অনেক কষ্ট দিয়েছি, এই জন্যই আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। তোর সম্মান আমি নষ্ট করতে চেয়েছি, মাফ করিস আমাকে। হয়তো মাফ করার যোগ্যতা নেই আমার মধ্যে, মাফ করতে হবে না, শুধু মনের মধ্যে ঘৃণা রাখবি না মামুনি। ওই জঙ্গলের ঘটনায়ও আমার জন্যই হয়েছে। আমি সত্যি তোকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করিস, আমি খুব খারাপ। এদিকে সেলিনার কথা শুনে সিমির চোখে পানিতে টইটুম্বুর হয়ে গিয়েছে। সে নাক টেনে টেনে সেলিনাকে বলল, আমি তোমাকে ঘৃণা করি না বড় আম্মু, আর কেন মনে পুষে রাখবো? তুমি আমার কাছে সেই আগের মতোই অনেক উপরের স্থানে বসে আছো। বড় আম্মু রূপে আমি কথা শেষ করার আগে নিশান হুট করে সিমিকে কোলে তুলে নিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এদিকে প্রতিটা সদস্য অবাক নয়নে নিশানের যাওয়ার পানে তাকিয়ে আছে। নিশান কাউকে তোয়াক্কা না করে সিমিকে নিয়ে রুমে ঢুকে দরজা লক করলো। সিমি হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। নিশান সিমিকে বেডে ফেলে দিল। নিশানকে বলে উঠল, আপনার সমস্যা কি? সবার সামনে আপনি এইভাবে কোলে তুলে আনলেন কেন আমাকে? নিশান সিমির দিকে ঝুঁকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে বলেছিলাম না চোখে যেন 1 ফোঁটাও পানি না আসে। সিমি নিজের চোখে হাত দিয়ে দেখলো পানি নেই। নিশানের দিকে ধরে বলল, কোথায় পানি? নিশান দাঁতে দাঁত চেপে বলল, তোর চোখ তো পানিতে ভর্তি। সিমি কপাল কুঁচকে বলল, চোখে আছে, বাইরে তো আর আসেনি। নিশান রাগে সিমির গাল জোরে চেপে ধরে বলল, তর্ক মারাস আমার সাথে? সিমির গালে ব্যথা করছে, নিশান খুব জোরেই গাল ধরেছে। সে হাত দিয়ে নিশানের হাত ছাড়াতে চাচ্ছে কিন্তু পারছে না। নিশান আরও জোরে চেপে দিয়ে বলল, মাইন্ড ইট ইস্যু, তোর সাথে যে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি আর সুন্দর দুটো বাণী শুনিয়েছি বলে মনে করিস না আমি ভালো? তোকে জ্যান্ত কবর দিতে যেমন পেরেছি, তো পুরো দাফনটাও দিয়ে দিতে পারবো। সো বি কেয়ারফুল, বারবার এইসব মনে করাবো না আমি। বলে সিমিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নিজের ফোন হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। এদিকে সিমি বেডে উবু হয়ে শুয়ে কান্না করতে লাগলো। কি নিষ্ঠুর, সত্যিই তো, তার সাথে দুটো সুন্দর কথা বলেছে আর সে ভাবতে লাগলো সে ভালো। সিমি এটা ভেবে আবার কান্না পাচ্ছে। সে উঠে হাঁটুতে মুখ গুজে বিড়বিড় করলো, তার মানে নিশান ভাই আপনি আমাকে ভালোবাসেন না? আমাদের সম্পর্ক সামান্য শারীরিক, যার জন্য 2টা সুন্দর বাণী বলা? সত্যি আপনি এমন? তবে কেন আসলেন? বলে হু হু করে কাঁদতে লাগলো। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। নিশান ভাই তাকে ভালোবাসে না, কাছে আসার জন্য 2টা বাণী শোনাই, ছি ছি, এটা ভাবতেই কষ্ট লাগছে তার প্রচুর। এর মধ্যেই তার ফোনে একটা নোটিফিকেশন আসলো। সিমি নিজের ফোন হাতে নিয়ে চেক করলো, মেসেজটা হোয়াটসঅ্যাপ থেকে, আননোন নাম্বার। হোয়াটসঅ্যাপ ঢুকেই মেসেজ ওপেন করতে লেখা আছে, আপনার স্বামী তানভীর চৌধুরী নিশান অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে, তার খারাপ জায়গায় যাওয়া আসা আছে। হয়তো আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আমার কাছে প্রমাণ আছে সব কিছুর। আপনি আমার সাথে এই ঠিকানায় বিকাল 4টায় দেখা করুন, আমি থাকবো, বিশ্বাস করে আসতে পারেন, কোনো বিপদে পড়বেন না। এই মেসেজের নিজেই ঠিকানা দেওয়া আছে। ঠিকানাটা একটা কফি শপের, চৌধুরী ম্যানশনের থেকে প্রায় 40 মিনিটের রাস্তা। সিমি বারবার মেসেজটা পড়তে লাগলো, তার মাথা ঘুরছে। সত্যি কি নিশান ভাই অন্যদের মেয়েদের সাথে জড়িয়ে আছে? খারাপ জায়গায় যায়? এটা কি আদৌ সম্ভব? সে তো মাত্রই তাকে বলল তার মধ্যে শারীরিক সম্পর্ক ছাড়া আর কিছুই নেই, তার মানে অন্যের সাথেও আছে? এইসব প্রশ্ন সিমির মাথায় ঘুরতে লাগলো। সে যাবে আজকে এই ঘটনার উদ্ঘাটন করতে, কোনটা সত্য কোনটা ভুল সে দেখবে। নিশান নিজেই বলেছে জাস্ট শুধু শারীরিক সম্পর্ক, আর কিছু না। সিমি নিজের চোখের পানি মুছে নিল। সে ভাবতে লাগলো সবার চুরি করে বের হবে কিভাবে, আর নিশানি বা কই এখন?
জিহান মাত্র নিচ থেকে উপরে আসলো নিজের রুমে ঢুকে বউকে খুঁজে না পেয়ে জিহান জারাদের রুমে গেল। সেখানে বসে সামিয়া গল্প করছে। জিহান ভেতরে ঢুকে সামিয়াকে উদ্দেশ্য করে বলল, সারা রাত সারাদিন পরে জামাই বাড়ি ফিরলো এখন, আর তুমি অন্য রুমে বসে গল্প করছো? স্বামীর খেজমত কে করবে? সামিয়া ভুরু কুঁচকে জিহানকে বলল, তো বাড়ি ফেরেননি কেন জামাই সাহেব? আপনাকে তো আর আমি ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়নি। ভয় দাওনি মানে? আমার কল্পনাতে এসে আমাকে ঝাঁটা নিয়ে তাড়া করেছিলে তুমি। জিহানের কথা শুনে রাত্রি সামিয়াকে ধাক্কা মেরে বলল, ভাবি এমনটা করতে পারলে তুমি? ভাইয়াকে শেষমেশ ঝাঁটা দিয়ে তাড়া করলে। সামিয়া একই টেনে বলল, বেশ করেছি, আপনার জন্য আমার ঝাঁটাই যথেষ্ট। জিহান ফাজলামো বাদ দিয়ে শান্ত কণ্ঠে বলল, উঠে আসো, আমি ক্লান্ত, ঘুমাবো। তো ঘুমাবেন, ঘুমান, আমাকে ডাকছেন কেন? জিহান কোনো কথা না বলে সামিয়ার হাত ধরে টান দিল। সামিয়া যেতে চাইল না, সোজা কোলে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা ধরল। সামিয়া হাত পা ছোড়াছড়ি করতে লাগলো। এদিকে যারা আর রাত্রি ওদের যাওয়ার পানে তাকিয়ে একসাথে বলে উঠল, আমাদের কবে হবে? এদিকে জিহান সামিয়াকে রুমে এনেই দরজা লক করে দিল। বেডে বসিয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, বারবার কোলে নেন কেন? আমি কি খোড়া? অবশ্যই খোড়া, নয়তো এত টানার পরেও উঠে আসতে না। বলেই সেও বেডে বসলো। আচমকা সামিয়ার কোলে শুয়ে পড়ল। সামিয়া অবাক হয়ে গেল। জিহান সামিয়ার পেটের কাছে মুখ গুজে সামিয়াকে জড়িয়ে ধরল। জিহানের গরম নিঃশ্বাস সামিয়ার জামা ভেদ করে ওদরে পড়ছে। সামিয়ার যেন দম বন্ধ হয়ে আসছে। আলাদা একটা অনুভূতি কাজ করছে। নার্ভাস কণ্ঠে সামিয়া বলে উঠল, কি করছেন আপনি? আমার অস্বস্তি হচ্ছে, সরে যান। জিহান স্লো ভয়েসে বলে উঠল, জান, কাল সারা রাত আমি ঘুমাইনি, এখন ঘুমাবো, ডিস্টার্ব করবে না একদম। জিহানের কথা বলতেই সামিয়ার ওদরে জিহানের নিঃশ্বাস বারবার উপচে পড়ছে। সামিয়া আর কিছুই বলতে পারল না, জায়গায় ফ্রিজ হয়ে বসে রইল। তার কথা বলার কোনো শক্তি নেই। আলাদা অনুভূতি সৃষ্টি হচ্ছে তার মধ্যেই। জিহান সামিয়াকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো।